বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শরীফুল হাসান, কলামিস্ট ও বিশ্লেষক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। এরপর মূলত আজকে আমরা আলোচনা এই বিষয়গুলো নিয়ে করব এবং সময় পেলে অবশ্যই এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি মিছিল হয়েছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে রবিবার টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি পালন করা হয়। বাঁশের ছোট ছোট লাঠি হাতে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাটাবন, শাহবাগ মোড় ঘুরে মিছিলটি আবার রাজু ভাস্কর্যে যে শেষ হয়। এই কর্মসূচি থেকে ধর্ষণ সহ অব্যাহত নারী নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ এবং দ্রুত ট্রাইব্যুনালে সব ধর্ষণ কাণ্ডের বিচার সহ 9 দফা দাবি তুলে ধরা হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারে আমরা প্রতিবাদ মিছিল দেখতে পেয়েছি। এরপর যে তথ্যটি তা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরের বাইরে দায়িত্ব পালন করবেন। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হচ্ছে। আর ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে, এমন তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন যে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা 30 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হতো, তিনিও না পারলে আরেকজনকে দেওয়া হতো। এভাবে অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হতে মামলার বিচার করতে দেরি হতো। এখন যে সংশোধনী আনা হবে তাতে বলা হবে তদন্ত কর্মকর্তা হিসেবে যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ শেষ করতে হবে এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে তদন্তের সময়ও অর্ধেক কমিয়ে 15 দিন করা হয়েছে। এবং আরেকটি তথ্য, তা হচ্ছে এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনি মব জাস্টিস করবেন তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনে মব জাস্টিস তৈরির পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সেখানে গ্রেফতার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব অংশীজনকে বলে দিয়েছি। এই ছিল কিছু তথ্য। আমি তো শুরুতে শরীফুল হাসান আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নারীদের উপর এই যে হামলার খবর আসছে, তিনি বলেছেন যে তিনি এতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি এটি তার সম্পূর্ণ বিপরীত। প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন, তিনি উদ্বেগ প্রকাশ করছেন। শরীফুল হাসান, কি বলবেন? আমার কাছে রীতিমতো কৌতুক মনে হয়, একজন রাষ্ট্রের প্রধান দায়িত্বে আছেন, তিনি উদ্বেগ প্রকাশ করছেন। উদ্বেগ প্রকাশ করবে সাধারণ মানুষ, উদ্বেগ প্রকাশ করবে এনজিওরা। তিনি তো এখন কোনো এনজিওতে নেই, তিনি এখন সরকার প্রধান। তার তো উদ্বেগ প্রকাশ করার কথা না, তার ব্যবস্থা নেওয়ার কথা। তিনি ব্যবস্থা নেবেন, তিনি কার্যকর ব্যবস্থা নেবেন। দেখেন, আপনি একটু আগে দেখাচ্ছিলেন তথ্য উপদেষ্টা, তিনি বলছেন আমরা এখন থেকে কঠোর হব। তো তার মানে আপনি গত 8 মাস কঠোর হননি। আপনি প্রধান উপদেষ্টা বলছেন তিনি উদ্বিগ্ন, আপনি বলছেন এখন থেকে কোথাও কোনো ঘটলে আপনি কঠোর ব্যবস্থা নেবেন। তাহলে গত 8 মাস আপনি কঠোর ব্যবস্থা নেন নাই কেন? বা আজকে যখন আমরা বলছি তখনও জাতীয় পার্টির একটা ইফতার পার্টি ছিল আজকে, সেই ইফতার পার্টি ভন্ড হয়ে গেছে। তো সেখানে কি
এই যে মব গিয়ে সে ইফতার পার্টি ভঙ্গ করলো, কোনো ব্যবস্থা নিয়েছে? আজকের কথা বলছি। আপনি যে ডায়ালগ গুলো শুনবেন, এই ডায়ালগ গুলো এই দেশের সবসময় ক্ষমতা যিনি থাকেন স্বরাষ্ট্রে তথ্যে, তারা ঠিক একই ধরনের এই সমস্ত ডায়ালগ বাজিটা করে এবং খুব জাদুকরী ভাবে। বাংলাদেশে যদি আপনি গত 55 বছর ধরে দেখেন, যখন যে ক্ষমতায় থাকে এই ডায়ালগ গুলো একই, আমরা ব্যবস্থা নিব, কঠোর ব্যবস্থা নিব, আমরা দেখব, আইনি পরিবর্তন করব। কিন্তু আলটিমেটলি হচ্ছেটা কি? আলটিমেটলি কি আমরা নিরাপত্তা দিতে পেরেছি? আপনি যখন দেখলেন একজনকে নারী নিপীড়ন করে তাকে জামিন জামিন দেওয়ার পর থানা ঘেরা হচ্ছে, তাকে নিয়ে উল্লাস হচ্ছে, আপনি আজ পর্যন্ত সেই ঘটনায় কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি বলছেন কঠোর ব্যবস্থা নেবেন। একটি ঘটনা আপনি আপনি যখন যখন তখন যেখানে হামলা করছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনার আহ গত কয়েকদিন ধরে একাধিক সমন্বয়ক তারা কোথাও ডাকাতি করতে গিয়ে আটক হচ্ছে। সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অনুষ্ঠানে বা গত 8 মাস ধরে আমরা অনেক করে বলছি, আপনি আইন থাকতে হবে হচ্ছে। আর যেটা আজকে তথ্য উপদেষ্টা চলছেন, আইনের ক্ষেত্রে এখন কেউ সমন্বয়ক, কে সমন্বয়ক না, আপনি কাউকে ধরার জন্য ডেভিল হান্ট বানাচ্ছেন, আর কাউকে আপনি চোখের সামনেও দেখছেন না। আপনি কোনো বাড়িতে ডাকাতি বা সমস্ত কিছু মিলে আপনি আপনি বলছেন মব জাস্টিস। তো মব জাস্টিস না, জাস্টিস কথাটা মানে হচ্ছে ন্যায় বিচার, এটা হচ্ছে মব ভায়োলেন্স। আপনি মব ভায়োলেন্সকে মব জাস্টিস বলছেন কেন? এবং আপনি মনে রাখবেন, আইনি কাঠামোটা খুব আমি অনেক বছর ধরে বলছি, লিখছি যে দেখুন, রাজনীতিতে ক্ষমতায় কে আছে কিছু যায় আসে না, যদি না দেশটার আইনি কাঠামো ঠিক থাকে। আপনার বিচার ব্যবস্থা বলেন, আপনার পুলিশ বলেন, প্রশাসন বলেন, আমরা কি দেখি এদেশে যখন যে ক্ষমতায়, পুলিশ ঠিক তার কথা মতো ব্যবহার হচ্ছে, মানে তারা পুলিশকে তার কাছে ব্যবহার করছে। বিচার বিভাগে আপনি যাবেন, এখন কোনো আওয়ামী লীগের লোকের আপনি জামিন নাই, আর গত 15 বছরে কোনো বিএনপির লোকের জামিন নাই। মানে এখন সেই লোককেই আপনি আবার জেলে পাঠাচ্ছেন। মানে আপনি যদি আইন দেখেন, আমাদের দেশের আইন আদালত, আপনি এই যে দেখেন, আপনার আপনার যদি ধরেন একটা বলা হয় কেউ যে এই টকশোতে সৈয়দ লিটু আছে, আশফাক সাহেব আছে, তারা মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যদি একটা মিথ্যা মামলা হয়, এই দেশে প্রমাণ করে দিবে পুলিশ যে এটা একটা ষড়যন্ত্র হয়েছে। আবার যদি প্রমাণ করে দেয়া যে না, মানে এটা একটা হাস্যকর কৌতুক। একটা দেশের আইনি কাঠামো, পুলিশ, মানে আপনি যে সমস্ত মামলা গত 15 বছর হয়েছে, গাড়ি পোড়ানো, মির্জা ফখরুল তার মুগুল, আপনি এগুলোরই ঠিক বিপরীত দেখতে পাচ্ছেন। কখনো সাবির হোসেনের বিরুদ্ধে মামলা হয়, কখনো আপনার এহসানুল হক মিলনের মাধ্যমে হয়। সার্বিকভাবে যে আইনক শাসন, জুলাই আগস্টের স্পিরিটটা কি ছিল? জুলাই আগস্টের স্পিরিটটা ছিল আওয়ামী লীগ দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছিল, তার বিপরীতে আপনি সুশাসন কাটাবেন। তো আমরা ঠিক অপোজিট চিত্র দেখতে পাচ্ছি। কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। আপনি আজকে রাস্তাঘাটে নারীরা যে অনিরাপদ বসে, আপনি জানি না কয়েকদিন আগে দেখেছেন কিনা, একটা মেয়ে বলছে যে তার, সে মধ্যরা যদি একা হাঁটতে পারতো। কি ভয়ানক লজ্জার কথা! একটা মেয়ে এই দেশে প্রকাশ্য দিনের বেলায় বাংলাদেশের শাহবাগ থেকে বাংলা মোটর এইটুকু বা বাংলা মোটর থেকে শাহবাগ হেঁটে যাবে, কোনো মেয়ে স্বস্তি নিয়ে হাঁটতে পারবে না। আমি যদি আপনাকে জাস্ট বলার জন্য পরিসংখ্যানটা বলি, এদেশের 94% নারী গণপরিবহনে তারা মানে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়। বাল্য বিবাহের হার 52%। আপনি মানে স্বামীর হাতে নির্যাতন হয় বিবাহের পর অন্তত 72%। এই যে একটা দেশ, আমি জানি না আপনি আমরা কাদের দেশ করতে চাই। আমরা চাই কিছু কিছু লোকের কথাবার্তা মনে হয় নারীরা ঘরে বের হবে না, নারীরা বাদ, আপনার হিন্দুর দরকার নাই, আপনার সংখ্যালঘুর দরকার নাই, আপনি আদিবাসীর দরকার নাই। দেশটা থাকবে কারা? কিছু পুরুষ, মানে যারা ধর্মের নামে বা অন্য কিছুর নামে বা গায়ের জোরে তারা টিকতে চায়, সমন্বয় কিছু পুরুষ এরকম। তাহলে ঠিক আছে ভাই, আপনি দেশের 7, 8, 10 কোটি লোককে মেরে ফেলেন। মানে এইভাবে একটা দেশ, মানে 55 বছর হলো স্বাধীনতার এই মার্চ মাস আপনি দেখেন আসছে, আপনি একটা সুশাসনের দেশ। ভীষণ দুঃখজনক আমরা এত বছর পরেও একটা সুশাসন পেলাম না, এবং সুশাসনের পথে যে হাঁটার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমরা দেখতে পেলাম না। আপনি যদি এই সরকার প্রথম থেকে এসে সে তার পুলিশকে বলতো যে ভাই, আমি দেখতে চাই না কে সরকারি দল, কে ক্ষমতাসীন, কে রাজনৈতিক দল, অন্যায় যে করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও, দুর্নীতি যে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। আপনি ব্যবস্থা নেওয়ার আগে আপনি দেখেন সে তারা কারা। তারা ক্ষমতাসীন দলের হলে, আপনি তারা ছাত্র সংগঠন হলে, তারা আপনি তখন সমস্ত কিছু মাফ। আর যদি তারা কোনোভাবে রাজনৈতিক বিরোধী দল দিতে পারেন, তখন তারা হচ্ছে ডেভিল, বিচারের আগে আপনি করে দিচ্ছেন। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি এই অনুষ্ঠানে একবার বলেছি, আপনি বাংলাদেশে একটা কোনো তো জবাবদিহিতা নেই। আপনি বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা গত 8 মাসের পারফরমেন্সে কত নম্বর দিবে। আমার ধারণা তিনি বিপুল বিক্রমে হয়তো 0 থেকে 2, 4, 5 পেয়ে ফেল করবেন, কিন্তু তার মধ্যে সেটার কোনো আছে দেখেন আপনি? জবাবদিহিতা তো নেই। আপনার কোথাও যে তিনি যে ব্যর্থ হচ্ছেন, জবাবদিহিতার মধ্যে নেই। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এই জন্য আপনি দেখেন আমাদের ডক্টর মোদী তিনি উদ্বিগ্ন। তার বলা উচিত ছিল আমি ক্ষমা প্রার্থী, আমরা যে পারছি না। তিনি কেন উদ্বেগ জানেন?
মানে এগুলো মানে রাষ্ট্রের যে শপথ নেওয়ার, আপনি দেখবেন শপথের কথাটা হচ্ছে আপনি যখন উপদেষ্টার শপথ নেন, যে কোনো ধর্মের বিশ্বাসের যে কোনো মানুষ হোক, আপনি কোনো রকমের নির্মোহ না থেকে সবার প্রতি একই আচরণ করুন। বাংলাদেশে কোনোদিনও গত 55 বছরে কোনো সরকার, কোনো রাজনৈতিক নেতা সেই কাজ করেন। এবং খুব দুঃখজনক হলেও হতো, শান্তিতে নোবেল পাওয়া আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, ভীষণ দুঃখজনক হলো 8 মাসে যেইভাবে আমাদের দেশটা যাওয়ার কথা ছিল, মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় সারা জীবন ধরে উল্টো পথে হাঁটছি। আমার ভীষণ কষ্ট লাগে, দুঃখ লাগে। এবং আপনি একই আচরণ, একই কথাবার্তা, আমি জানি না কবে আমরা, এবং এই নারীরা কারা? যদি রাষ্ট্রটা নিরাপদ হয়, আমার বোন, আমার মা, আমার বান্ধবী, আমার মেয়েদের জন্য নিরাপদ হবে। আমি প্রতিবাদগুলো যে দেখছেন, আমি জানি না সরকার আসলে কি করবে। আমি মনে করি যে খুব দ্রুত এই বিষয়গুলোকে আসলে জি দেখার মতন আশ্বস্ত করা জনগণকে যে না, আসলেই তারা বিবেচনা করছে না আইন সবার ক্ষেত্রে সমান, যে কথাটা বাংলাদেশের সংবিধান এবং বইয়ে আছে। আমি জানি না এই কথাটা আসলে আদৌ কোনোদিন বাস্তবে হবে কিনা। এদেশে কখনোই আইন কোনোদিন সবার জন্য সমান ছিল না। এদেশে আইন দুর্বলের জন্য, এদেশে ক্ষমতাশালীর জন্য, সরকারি দলের জন্য, রাজনৈতিক দলের জন্য আইন না। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। সৈয়দ লিটু, আমি একটু আসি আপনার কাছে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে অর্থাৎ বাংলাদেশকে আনসেটেল, অস্থিতিশীল করার জন্য, এই মন্তব্য করেছেন অধ্যাপক ইউনূস বিবিসিকে একটি সাক্ষাৎকারে। এখন যদি আমরা দেখি যে তাহলে তার সরকার যেমনটি বলছিলেন যে শরীফুল হাসান, যে আসলে সরকার, তাহলে অন্তর্বর্তী সরকার কি করছে? তারা তাদের চেষ্টা করছে, ডেভিল হান্ট চলছে যেমনটা বলছিলেন। সেখানে তাহলে কাদের ধরা হচ্ছে? যদি অস্থিতিশীলতা তৈরি করতে চাওয়া আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ অথবা অন্যান্য যদি এই সংগঠনের নেতাকর্মীদেরই ধরা হয়, তাহলে এই যে দেশের ভিতরে এখন যে জিনিসগুলো হচ্ছে, এগুলো আসলে তাহলে কারা করছে? সৈয়দ লিটু। জি, অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই, সেই সঙ্গে শরীফ ভাইকে শুভেচ্ছা। দেখেন, সমস্যাটার মূল মানে গোটা থেকে যত সমস্যা না, এই সমস্যার মূলে জায়গাটা হচ্ছে এখানে। মানে এই যে মানে বিগত সরকারের পতনের পরে সরকার যে একটা ইসের মধ্যে মানে প্রচন্ড একটা আতঙ্কের মধ্যে আতঙ্কে ভুগেছিল, মানে ন্যায্যতই, সেটা হলো যে একটা প্রতি বিপ্লবের আশঙ্কা। অর্থাৎ বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের মানে ইয়েরা সব আওয়ামী লীগ সংগঠনের নেতা কর্মীরা একটা প্রতি বিপ্লব তৈরি করবে, যেটাতে সরকার হয়তো টিকে থাকতে পারে অথবা অস্থির হয়ে যেতে পারে, ধরনের নানা সমস্যা তৈরি হতে পারে। সেই যে সমস্যাটা সরকারের মাথার মধ্যে ঢুকেছে, এবং সেটা যে এত ব্যাপকভাবে ঢুকেছে যে সরকার প্রতিটা বিষয়ের মধ্যেই সেই আতঙ্কটাকে দেখতে পাচ্ছে। সেই ধরনের একটা জুজুবুরির ভয় তার মধ্যে প্রচন্ড ভাবে আক্রমণ করে রেখেছে এই সরকারকে, আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সরকার কোনো কিছুই যেন ওই ভয়ের বাইরে গিয়ে করতে পারছে না। দেখেন, মানে যত রকমের ছোট ছোট প্রতিবাদ হোক, এই যে মানে আপনার এই ধর্ষণ বিরোধী বলেন, আপনার এই যে মানে যারা চাকরিচ্যুত হয়েছেন সেই সব কর্মচারীদের বলেন, তারপরে ধরেন মানে পেনশন মানে ভাতা, এইগুলোর দাবিতে বলেন, মানে যত রকমের যত দাবি দেওয়া আছে, কোন লোকজন রাস্তায় 10 জন 20 জন হয়ে মানে এসে নামলেও সরকার সেই যে একটা আতঙ্ক, সেখান থেকে বেরোতে পারছে না। মনে করছে এরা বোধহয় রাস্তায় নেমেছে মানেই আমাকে বোধহয় এরা আমার টেনে নামাতে চাচ্ছে, আমাকে বোধহয় এরা রাখতে চাচ্ছে না। এই মানে প্রতিটা প্রতিবাদকেই সে সরকার বিরোধী একটা আন্দোলন ভাবছে। যে কারণে যে কারণে এই যে মানে সরকার কোনো কিছুতেই যেন স্বস্তি বোধ করছে না। মানে মানুষের দাবিগুলো তো কনসিডারে নিতে হবে। মানুষ যখন প্রতিবাদ করে অথবা মানুষ যখন কোনো দাবি জানায়, সেইগুলো কিন্তু সরকারের মানে কনসিডারেশনে নিয়ে সেগুলোই তো বিবেচনা করা দরকার, যে সেগুলো কতটুকু মানা যাবে কতটুকু যাবে না, কিভাবে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু সরকার ওই ভয়ের জায়গা থেকে কাউকেই সহ্য করতে পারছে না। দেখেন, ছোট একটা কথা বলি, যে ধরেন আপনার বাড়িতে মানে চুরি হতে পারে, এটা তো আমরা সবাই ধারণাই করি যে দরজা খোলা থাকলে বা ঘর খোলা থাকলে চুরি হতে পারে। এখন এই ভয়ে আপনি যদি সারাক্ষণ দরজাটা বন্ধ করে রাখেন, এবং যত লোকই আসুক না কেন, কেউ নক করলেই আপনি যদি জানালা দিয়ে মানে আপনার হাতুড়ি বা খুন্তি ছুঁড়ে মারতে থাকেন, সবাইকে যদি আপনি শত্রু ভাবতে থাকেন, তাহলে তো হবে না। এমনও তো কেউ হতে পারে যারা আপনার খুব নিকট প্রতিবেশী, আপনার কাছে আসছে কোনো সহযোগিতার জন্য, অথবা তিনি কোনো বিপদগ্রস্ত অবস্থায় আসছেন, যিনি আপনার কাছে কিছু সহযোগিতা চান। এমনও হতে পারে যে তারা আপনি কোনো বিপদে পড়েছেন বা পড়তে যাচ্ছেন এমন কোনো তথ্য পেয়ে আপনাকেই সতর্ক করতে এসছে আপনার ভালোর জন্য,
এমনও তো কেউ এসে আপনার দরজায় নক করতে পারে। তো আপনি যদি সবাইকেই প্রতিপক্ষ ভাবেন এবং সবাইকেই যদি ওই যে সেই মানে প্রতিবিপ্লবী ভেবে সবাইকেই যদি দূর দূর করে তাড়িয়ে দেন, সারাক্ষণ যদি দরজাটা বন্ধ করে রাখেন, তাহলে এই যে লোকগুলা আপনার কাছে মানে সহযোগিতা চাইতে এসেছিল, অথবা যে লোকগুলো আপনাকে সহযোগিতা করবার জন্য সতর্ক করতে এসেছিল, এর কাউকেই তো আপনি গুরুত্ব দিলেন না, এর কাউকেই তো আপনি মানে আপনার কাছে আসবার সুযোগ দিলেন না। তাতে করে কি হলো? প্রথমত যারা আপনাকে সতর্ক করতে এসেছিল, আপনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আপনি সতর্ক হতে পারলেন না, আপনি একটা বিপদে পড়লেন। আর আরেকটা হচ্ছে, যে প্রতিবেশীগুলো বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে আসছিল সহযোগিতার জন্য, তারা মানে বিমুখ হয়ে, তারা কষ্ট পেয়ে, তারা মনে কষ্ট নিয়ে চলে গেল আপনার দুয়ার বন্ধ পেয়ে সৈয়দ এবং লিটু, আমি একটু আপনার কাছ থেকে আঘাত পেয়ে। তারা আর কোনদিন আপনার কাছে আসবে না। আমি আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই। জি সৈয়দ জি। লিটু, আমি একটু তুলে ধরি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। শরীফুল হাসান যেমনটা বলছিলেন, আমরা দুই জায়গাতেই দেখতে পাচ্ছি এবং ওনাদের যে বক্তব্য যে এখন থেকে, আজ থেকে বলে দিয়েছি, তাহলে এই যে সরকারের 7 মাস, এতদিন এই বিষয়গুলো কি আসলে সরকার কেন কঠোর ব্যবস্থা নেয়নি? আপনার কি মনে হয়? আপনি যেমনটা বলছিলেন যে সরকার কি এখনো সেই আওয়ামী লীগের আতঙ্কে ভুগছে কিনা, আপনি কি মনে করছেন সৈয়দ লিটু? আসলে জি জি জি, আবারও ধন্যবাদ। শরীফ ভাই খুব সুন্দর করে বর্ণনা করেছেন, পুরো বিষয়টা বলেছেন, তাকে ধন্যবাদ। দেখেন, এই যে সরকার বলবে যে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং জনগণ জানবে যে সরকার ব্যবস্থা নিচ্ছে, এই দুটো হলো মানে মানে দায়িত্ব দুই পক্ষের, বা দুই পক্ষের এই দুইটাই হচ্ছে জানার জন্য। আর যদি সরকার বলে নিব এবং জনগণ যদি ভাবে যে হয়তো নিবে, তাহলে কিন্তু অবিশ্বাস এবং এটা হচ্ছে সরকারের অপরিণামদর্শিতা অথবা ব্যর্থতা। দেখেন, এই যে আপনি প্রথমেই বলছিলেন, এই যে আজকে বিভিন্ন জায়গায় দেখেন দাবি নিয়ে মানে হয়েছে, মিছিল সমাবেশ হয়েছে। তো তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে প্রতিবাদ সমাবেশটা হয়েছে, সেখানে আপনি লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে প্রশাসনকে উদ্দেশ্য করে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষণের প্রতিবাদে মানুষ রাস্তায় না নামে, শিক্ষার্থী রাস্তায় না নামে, জনগণ যতক্ষণ পর্যন্ত প্রতিবাদী না হয়, ততক্ষণ পর্যন্ত কেন কোনো ধর্ষণের বিচার শুরু হয় না। আরেকটা প্রশ্ন করেছে তারা যে এই সরকার তো কোনো দলীয় সরকার না, এই সরকার তো সবার মনোনীত একটি মানে নিরপেক্ষ সরকার। তাহলে এই সরকার কেন পক্ষপাতিত্ব করে এই মানে এই বিচারগুলো, এই ধর্ষণের বিচারগুলো মানে করে না এবং এই মানে অপরাধীদেরকে কেন ধরে না? এই দুটো প্রশ্ন করেছে। আবার মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু একটা মানে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, প্রতিবাদ করেছে। তারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই স্বরাষ্ট্রমন্ত্রীকেই প্রধান করে একটি প্রশ্ন করেছেন সরকারের উদ্দেশ্য করে। তারা বলেছে যে নারীর যে বিরুদ্ধে, যে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, নারীকে নিয়ে এই সরকারের চিন্তাটা কি, তারা জানতে চেয়েছে। যে নারীকে তারা কিভাবে মনে করে, কিভাবে মূল্যায়ন করে, তারা স্পষ্টভাবে জানতে চেয়েছে। কেন জানতে চেয়েছে? দেখেন, মানে বোধ জিনিসটা কিন্তু আপনি আইন দিয়ে মানে নির্ধারণ করতে পারবেন না, এটা মস্তিষ্কে থাকতে হয়, এটার জন্য বিবেক জাগ্রত থাকতে হয়। দেখেন, এই মাঝখানে দুইটা মেয়েকে আপনার উত্ত্যক্ত করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। তো তারপরে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মানে প্রসঙ্গটা আসলো, তখন তিনি কি বললেন যে তারা সিগারেট খেয়েছে, তারা দুইজন সিগারেট খাচ্ছিলেন, সিগারেট খাওয়া তো অপরাধ, তারা তো এটা করতে পারেন না। দেখেন, মানে এই যে বেসরকারি মানে শিক্ষার্থীদের যে কথাটা বললাম, তারা কিন্তু এই জন্যই কথাটা বলেছে যে বোধ জিনিসটা কি। দেখেন, মানে ধরেন সৈয়দ লিটু, এই যে আমাকে একটা একটি লোক। বিরতি নিতে হবে। আমি আসবো আপনার কাছে আবারও বিরতির পর। আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বিরতি নিয়ে আসি। শরীফুল হাসান, আপনিও থাকবেন আমাদের সাথে। দর্শক,
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এসে সাথে আমার শেষ থাকবেন। করতে দিয়ে TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। সৈয়দ লিটু, আমি আপনার কাছে আসবো। আমি একটু শরীফুল হাসানের কাছে হয়ে আসি যে এই বিষয়টি নিয়ে, একই বিষয় নিয়ে আপনার কাছে আসবো। সময় যেহেতু সীমিত শরীফুল হাসান, আমি একই সাথে দুটি প্রসঙ্গ তুলি এবং আপনি যদি একটু 5-6 মিনিটের মধ্যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, অথবা আরেকটু কম সময়ের মধ্যে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিল বের করা ও পুলিশের বাধায় পণ্ড হয়ে যাওয়ার কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তাহলে সেই দিন যে হিজবুত তাহরির কর্মসূচি, এই কথাটি আসলে সরকার অথবা প্রশাসন হয়তোবা জানতো না, জানলে হয়তোবা তার আগের থেকে ব্যবস্থা নিতেন, অথবা হয়তোবা এই তাদের এই কর্মসূচিটি হতো না। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? তারা সরকার জানতো কিনা? সাথে একটু যোগ করি, এই যে নারীদের উপরে যে চলমান হয়রানি, সহিংসতার নানান ঘটনা এবং অভিযোগ আমরা দেখতে পাচ্ছি গত 7 মাসে, যদি আমরা বলি যে বিভিন্ন ঘটনা, এই মব ভায়োলেন্স যা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ড কি দেখছেন? রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি আসলে? তারা কি সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে আছেন, নাকি মানে এগুলো নিয়েও তারা কোনো অ্যাক্টিভিটি করছেন দেখতে পাচ্ছেন? শরীফুল হাসান। ধন্যবাদ। আমি আপনার শেষের প্রশ্নের উত্তরটা আগে দেই। আপনি বলছেন যে নারীদের বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর অবস্থা কি? প্রথমত তো আসলে সরকার তো এখন রাজনৈতিক সরকার না, অরাজনৈতিক সরকার। তো আমরা সরকারের ভাষ্যটা যদি আপনি শোনেন, সরকারি উপদেষ্টা বা অন্যদের কথাবার্তা শুনলে আপনার মনে হবে যে ওনারা রাজনৈতিক সরকার। হ্যাঁ, ওনারা খুবই শক্তিশালী রাজনৈতিক সরকার। তারা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় এসে, যাদের মুখের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনি দেখেন, যেই ভাষায় আগের সরকারের মন্ত্রী উপদেষ্টারা কথা বলতেন, তারা ঠিক সেই একই রকম ভাবে দায়িত্বহীন কথাবার্তাই বলেছেন প্রায় সব উপদেষ্টাই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনা যেগুলো ঘটছে, আপনার যখন ঘটনাগুলো ঘটছে তখন যদি আপনি ব্যবস্থা নিতেন। এবং খুব দুঃখজনক হলো, এদেশে যখন যে ক্ষমতায় থাকে তারা সমস্ত কিছুর জন্য দায়ী করে হচ্ছে গিয়ে আগের সরকারগুলোকে। আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতা ছিল, দেশের যেখানে যা কিছু হবে সমস্ত কিছুর জন্য বিএনপি জামাতকে তারা দায়ী করে ফেলবে। যাই হোক, হ্যাঁ, বিএনপি জামাত দায়ী, বিএনপি জামাত দায়ী। এই জন্য সবসময় বিএনপি জামাতের লোককে ধরো, মারো, জেল দাও। হ্যাঁ, মির্জা ফখরুল গাড়ি পড়াইছে, হ্যাঁ, খালেদা জিয়া সহ। এইগুলো হচ্ছে হাস্যকর। ঠিক একইভাবে আপনি দেখেন, একটা অরাজনৈতিক সরকার, তার ভাষ্য হচ্ছে সমস্ত কিছু করছে হচ্ছে আওয়ামী লীগ। যেখানে যা হয় তিনি আওয়ামী লীগের ভূত দেখতে পান। তো প্রশ্নটা হচ্ছে, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে সমস্ত কিছু আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, তা আপনি তাহলে ক্ষমতায় আছেন কি কারণ? সমস্ত কিছু যদি আওয়ামী লীগই করে, তাহলে আপনার তো আওয়ামী লীগের ক্ষমতা থাকার দরকার নাই। আপনি যদি আওয়ামী লীগের উপর দোষ চাপান, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই কথা বলে থাকেন যে হিজবুত তাহরির মিছিল করবেন, তিনি জানেন না, আমার কাছে এগুলো হচ্ছে দায়িত্বহীন কথাবার্তা এবং মিথ্যাচার। হিজবুত তাহরির যে মিছিল করবে, এটা জানেন না এমন কেউ নেই। না না, হ্যাঁ, তিনি বলেননি, শরীফুল হাসান তিনি বলেননি যে তিনি জানেন না। আমি প্রশ্ন রাখছি, তিনি বলেছেন যে কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না, দেওয়া হবে না। কিন্তু আমি আপনি বলছি যদি দেখেন, সেদিনের আপনি যদি কর্মসূচি দেখেন, নিশ্চয়ই সরকারের জানার কথা ছিল, কারণ হিজবুত তাহরির অনেক আগের থেকে ঘোষণা দিয়েছে যে Definitely, তারা এই প্রোগ্রাম যে ওই দিন হবে হিজবুত তাহরির, সেটা সবাইকে জানিয়েছে, সাংবাদিক জানিয়েছে, যারা প্রস্তুতি নিয়েছে। তো তাদেরকে তাহলে আমি জানি না, তারা যে মিছিলটা নামলো, সমস্ত কিছু করলো, তো সেটা তো সরকারের আমি যথাযথ। এবং আপনি যদি বার্তাগুলো দেখেন, গত 7-8 মাসে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা চলে যে বাংলাদেশটা বোধহয় উগ্রপন্থার দিকে চলে যাচ্ছে, বাংলাদেশে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, নারীর চলাফেরার অধিকার নাই, স্বাধীনভাবে আপনি করতে পারবেন। আপনি তার ফলাফলটা দেখেন, জুলাই আগস্টের সময় অনেক বার্তা দেখেছেন আপনি যে আমরা দেশ ভালো হবে, দেশে চলে আসবো। তো আপনি যদি এখন বার্তাটা দেখেন, তরুণরা যে কোনো মূল্যে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। এই যে মানুষ দেশ ছেড়ে চলে যেতে চায় বহু বছর ধরে, তার একটা বড় কারণ সুশাসনের যথেষ্ট ঘাটতি। কাজে আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই সরকার, এখন পর্যন্ত আপনি সারা জীবন যদি দেখেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যখন সরকারে থাকে তখন অনিয়ম, দলীয়করণ অনেক বেশি হয়। তো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা মানে প্রশাসন, পুলিশ চরম পেশাদার আচরণ করতে আমরা অতীতে দেখেছি। কিন্তু ভীষণ দুঃখজনক হলো, এই প্রথম আমরা অন্তর্বর্তী সরকারের এত দুর্বল রূপ দেখতে পাচ্ছি আমরা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আসলে দেশটার যে মগের মুল্লুক আর মবের মুল্লুক, মগ আর মবের মুল্লুক হয়ে গেছে, এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন মবের প্রতিনিধিত্ব করছেন, মগকে খুশি করতে চাচ্ছেন তারা। যে কারণে আজকে আপনি তথ্য উপদেষ্টা বললেন যে আমরা এখন থেকে কঠোর হব, মূলত তিনি স্বীকার করে নিলেন গত 8 মাস তারা কঠোর হননি। এটাও একটা অপরাধ।
জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। সৈয়দ লিটু, একই বিষয়ে আপনার কাছে আসবো, আমি আর প্রশ্নটি করলাম না। জি বলুন। জি জি, আবার ধন্যবাদ। আমি এটা প্রসঙ্গে আসার আগে কথাটা একটু শেষ করতে পারিনি, একটু শেষ করে দেই যে জি কথাটা বলছিলাম। যে দেখেন, যখন ওই যে কয়েকটা লোক যারা ওই দুজন নারীকে হেনস্থা করছিলেন, তারা যখন পথ দিয়ে হেঁটে আসছিলেন, তারা হয়তো অনেককেই দেখছিলেন যে তারা অনেক ছেলেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা অপরাধ, তারপরেও এগুলো তো হচ্ছে। তো সেগুলো দেখে দেখে কিন্তু চলে আসছে। এসে যখন দুইটা মেয়েকে যখন সিগারেট খেতে দেখেছে, তখনই কিন্তু তারা শুধু নির্দিষ্ট করে দুইটা মেয়েকেই হেনস্থা করেছে, কোনো পুরুষকে কিন্তু করেনি। অর্থাৎ এটা কিন্তু নারীর প্রতি এক ধরনের ভিন্ন মানসিকতা এবং নারীর প্রতি সহিংসতা। তো দেখেন, এই যে ওইখানে কিন্তু এই যে যেহেতু সিগারেট খাওয়া যদি আইন না, যে সিগারেট খাওয়া যায় না, এটা একটা আইন। তো সেই আইনটা তো পরিচালনা করবে সরকারের লোকজন, না আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু করলো কিন্তু কয়েকজন কি বলে উগ্রপন্থী কি বলে মানুষ। তো সেইটা তো তাহলে ওইটা মব সন্ত্রাস ছিল, সেটা মব সহিংসতা ছিল, তাই না? তো সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায়িত্ব ছিল? তার দায়িত্ব ছিল হচ্ছে যে লোকগুলা ওই নারীদেরকে হেনস্থা করেছে, সে সিগারেট খাওয়ার জন্য হোক আর যে কারণেই হোক, যেহেতু তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোক না, সবার আগে তাদেরকে গ্রেফতার করা এবং সবার আগে এই কথাটা বলা যে ওইখানে মব সন্ত্রাস হয়েছে, তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনা হবে, তারপরে অন্য বিচার করা হবে। তিনি এইভাবে বললেন না, তিনি বললেন যে ওই তাদের সুরে মিলিয়েই বললেন যে দুটো মেয়ে নাকি সিগারেট খাচ্ছিল, তো এটা তো আইন না, তো ওইটা যেহেতু মেয়েদের সিগারেট খাচ্ছিল, যেহেতু আইন না, সেহেতু এটা করা ঠিক আছে তাদের জন্য। তিনি তখন এই কথাটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। তিনি সেই মব সন্ত্রাসকে বৈধতায় তখন দিয়েছিলেন। তো দেখেন, একই সঙ্গে কানেক্টেড যে এই যে যত অন্যায়গুলো হয়, এই যে ধর্ষণ বা নারী সহিংসতা হয়, এগুলো এই ঔদ্ধত্য থেকেই হয় এবং বিচারহীনতার জন্যই হয় এবং এই প্রশ্রয়ের কারণে, সরকার পক্ষের প্রশ্রয়ের কারণেই হয়। এবার আমি আপনার প্রসঙ্গে আসি যে হিজবুত তাহরীর নিয়ে আপনি কথাটা বলছিলেন। দেখেন, আমি প্রথমে এখানে একটা আশঙ্কা প্রকাশ করব। আমি একটু শঙ্কিত যে সরকারের এই কর্মকাণ্ডের জন্য আমাদের আবার নতুন করে কোনো জঙ্গি বা এই ধরনের কোনো কি বলে আক্রমণ, এই ধরনের কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে কিনা। কারণ আমি একসময় আপনাকে আমার প্রয়োজনে ব্যবহার করেছি, তারপরে আমার কাজ হয়ে গেছে, এখন আপনাকে যখন আমি আর কাছে ঘেঁষতে দিচ্ছি না, তখন আপনি সুযোগ পেলে আমাকে আঘাত করবেন, আপনার ইসে লাগবে, অন্তরে আঘাত লাগবে এবং আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবেন। এটা খুবই স্বাভাবিক। একই সঙ্গে এই হিজবুত তাহরী এরা আন্দোলনের বিশেষ অংশ ছিল, আমরা আন্দোলন থেকেই দেখেছি। সো তাদেরকে এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ অবদান তাদের ছিল। এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কেউ অস্বীকার করেন তাহলে তারা মিথ্যা কথা বলছেন। তাদের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাদের কি বলে আইএস থেকে শুরু করে তাদের কি বলে যত আন্তর্জাতিক কি বলে কানেকশন ব্যবহার করা হয়েছে, এগুলো ব্যবহার করা হয়েছে, এটাই সত্যি। এবং এই সরকারেও তাদের প্রতিনিধি আছেন বলেই 90% মানুষ এদেশের মনে করে। তো এই অবস্থায় যেহেতু এই হিজবুত তাহরী গণতন্ত্র বিরোধী, যেহেতু পুঁজিবাদ বিরোধী, যেহেতু মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, এই কারণে আপনি আমেরিকাকে দেখানোর জন্য তাদেরকে দূর দূর করে দিচ্ছেন, তাদেরকে মেরে দেখাচ্ছেন, তাদেরকে ভয় দেখিয়ে দেখাচ্ছেন যে তাদেরকে আমরা পাত্তা দিচ্ছি না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রেখেছি। আরে আওয়ামী লীগের সময় যত মামলা ছিল, আওয়ামী লীগের সময় যত রকমের বিচার হয়েছে, যতগুলো বিচারাধীন ছিল, সমস্ত কিছু তো ধ্বংস করে দিলেন। কিন্তু এই যে হিজবুত তাহরীরকে যে নিষিদ্ধ করা হয়েছিল, সেটা কেন তুলে নিচ্ছেন না তাহলে? তাই না? এগুলো সব এই যে কাজ ওয়াই ওয়াশটা করছেন, এটা আমার কাছে খুব আতঙ্ক জনক মনে হচ্ছে। আমার মনে হয় তারা উগ্রবাদী সংগঠন, তাদেরকে ব্যবহার করে এখন যাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া হোক, অথবা মার্কিনীদের বা অর্থাৎ এই আমেরিকাকে দেখাবার জন্য হোক, তাদের যদি এই ধরনের আচরণ করা হয়, তারা হয়তো ঘুরে দাঁড়িয়ে হয়তো প্রতিশোধমূলক কোনো অবস্থা নিয়ে বসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দেশ অস্থির হয়ে যাবে, দেশের মধ্যে চরম অশান্তি তৈরি হয়ে যেতে পারে। সৈয়দ লিটু, সরকারকে আপনি যে শ্বাস নিয়ে ফেলেছে, জি সরকারকে জি এখন শেষ এটা করুন। খুব জি শক্তভাবে হ্যান্ডেল করতে হয় এই পরিস্থিতিটা। আমরা কিন্তু কোনো সহিংসতা আর দেশে চাই না। আমরা কিন্তু শত শত হাজার হাজার মানুষের বিনিময়ে কিন্তু
বা একটি নতুন পরিবেশে নতুন অবস্থানে এসেছি। আমরা কিন্তু আর কোনো সহিংসতা দেখতে চাই না, অরাজকতা দেখতে চাই না। জি সৈয়দ লিটু, আপনি যে প্রশ্ন বা অভিযোগগুলো তুললেন এই বিষয়গুলো হিজবুত তাহরির গত আন্দোলনের সময় তারা সক্রিয় ভূমিকা রেখেছে অথবা তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল যেগুলো আপনি বলছেন, এবং সরকারের জি, অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলছেন বা অভিযোগ করছেন, এই বিষয়টি আসলে শরীফুল হাসান আপনি কিভাবে দেখছেন যে এই প্রশ্ন বা অভিযোগগুলো তুললেন সৈয়দ লিটু? না মানে লিটু ভাই তার ব্যক্তিগত মতামত জানিয়েছে, প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত মতামত জানার অধিকার রাখে, কিন্তু আমি আমি আসলে মনে করি কতগুলো বিষয়, আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার মতন করে কথা বলতে পারে। হিজবুত তাহরীর তারা যদি বলে, তারা যদি কোনো সহিংসতা না করে, তারা যদি কোনো জঙ্গিবাদ না করে, তারা যদি এদের দাবির কথা নিয়ে বলতে চায়, সেটা মানে আমি শান্তিপূর্ণ কোনো মিছিলে আমি কোনো সমস্যা দেখি না, যদি না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা ফৌজদারি অপরাধে যুক্ত হয়। কিন্তু প্রবলেমটা হলো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ফৌজদারি অপরাধে যুক্ত। ফৌজদারি অপরাধ কি, ধরেন আপনি মত প্রকাশ করছেন, কোন একজন মানুষ বলছেন যে আমি ইসলাম দিয়ে খেলাফত দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব, আরেকজন মানুষ বলছেন যে না এটা দিয়ে হবে না। এই দুটো ভিন্ন মত মত প্রকাশ করাটাতে কোনোটাতে আমি সমস্যা দেখি না। সমস্যাটা হচ্ছে আপনি যখন রাস্তায় কোনো একজন মানুষের গায়ে হাত দেন, আপনি যখন আরেক জায়গায় হামলা চালান, আপনি যখন সন্ত্রাসী কাজ করেন, সেটা কিন্তু ফৌজদারি অপরাধ। খুব দুঃখজনক হলেও আমরা দেখি যে এই দেশে মত প্রকাশের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে নানানভাবে মানুষ জেলে গিয়েছে অতীতে, কিন্তু যে ফৌজদারি অপরাধ, আপনি আরেকজনের গায়ে হাত তুলছেন, আরেকজনের বাড়িতে আগুন দিচ্ছেন, একযোগে বিভিন্ন জায়গায় পোড়াচ্ছেন, আপনি 32 নাম্বার পোড়ালেন, সমস্ত জায়গায় করলেন, সেই ফৌজদারি অপরাধের জন্য এই যে দুটো মেয়েকে গায়ে হাত তোলা হলো, ধর্ষণ, ফৌজদারি অপরাধের জন্য কিন্তু আপনি সাজা তো হলোই না। আমি জানি না 5ই আগস্টের পর কি এমন হয়েছে যে আপনার সমস্ত শীর্ষ সন্ত্রাসীকে আপনার জামিন দিয়ে দেওয়া হলো, তাদের কি অবদান ছিল এই আন্দোলনে আমি জানি না। আপনি যদি দেখেন পুলিশের যে অস্ত্র, এগুলো কোথায়, এখন মতো অনেক অস্ত্র উদ্ধার হয়নি, সেগুলো কোথায় আছে? তো আমি বলবো যে আইন যদি, আমি সবসময় এই কথাটাই বলি যে রাজনৈতিক দল মিছিল সংগঠন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আপনার বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এই কাঠামোগুলো যদি ঠিক থাকে, আপনি তো বিচার বিভাগ পুরোটাই দেখেন আপনি, মানে মনেই হচ্ছে যে তারা কাউকে কাউকে আপনি, আমি যদি সাংবাদিককে বলতে বলি, আপনি ওই সাংবাদিক দম্পতি 8 মাস ধরে জেলে, আপনি তার অপরাধটা কি এখন মতো জানেন? তো আপনি তার যে অপরাধ থাকে সেই অপরাধ করেন। আমি 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 দেখেছি এই বাংলাদেশে গত 55 বছরের সুশাসন বা আইনের শাসনটা আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না। এদেশে যখন যে ক্ষমতা থেকেছে সে তার মতন করে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। জুলাই আগস্টের পর আমরা আশাবাদী হয়েছিলাম দেশটার কাঠামোগুলো ঠিক হবে, আমরা মনে হচ্ছে আবারও ভুল পথে হাঁটছে, আমরা মনে হচ্ছে আবারও ব্যর্থতার দিকে জি যাচ্ছে, এবং শরীফুল হাসান। ভীষণ হতাশা যে বাংলাদেশটা জানি না ঠিক কবে সুশাসন প্রতিষ্ঠা হবে, কবে ঠিক পথে যাবে। জি শরীফুল হাসান, ধন্যবাদ। আমাদের 4 মিনিট সময় আছে হাতে। আমি একটু ছোট ছোট করে একটি বিষয় নিয়ে আসি আপনাদের। এই যে ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকায় নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই অক্সিলারি ফোর্সে থাকবেন হচ্ছে প্রাইভেট নিরাপত্তার লোকেরা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন সৈয়দ লিটু, আপনার কাছে আসি। জি, আমি এইভাবেই দেখছি যে যেভাবে মানে মানে একদম প্রথম অবস্থার কথা বাদই দেই, পরবর্তীতেও মানে আসিফ মাহমুদ আমাদের যিনি মানে উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, তিনি মানে কতজন প্রায় মানে কত 7 লক্ষ বোধহয় ওই যে ছেলে মেয়েদেরকে এই যে মানে প্রাইভেট ভাবে ট্রাফিকিং করবার জন্য চাকরি দেবার কথা বলেছিলেন। সেটার বাজেটও হয়েছিল আমরা জানতাম, কিন্তু আমরা কোনো ছেলে মেয়েদেরকে পরবর্তীতে আর ট্রাফিক ব্যবস্থায় দেখিনি। তো সেই ব্যবস্থা, সেইটা বাজেটটা কি হলো, অথবা সেই ছেলে মেয়েদের চাকরির ব্যাপারটা কি হলো, অথবা তাদের ট্রেনিং কি হলো, এই জিনিসটা কিন্তু আমরা পরে জানতে পারলাম না। এটা কিন্তু আমাদের জানাবার অধিকার ছিল, যেহেতু এটা সরকারি ভাবে প্রকাশ করা হয়েছিল যে এই কার্যক্রমটা হাতে নেওয়া হয়েছে। তাহলে সেই কার্যক্রমটা কি অবস্থায় ছিল, সেটার জন্য কোনো অর্থ বরাদ্দ হয়েছিল কিনা, হয়ে থাকলে সেই বরাদ্দগুলি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, বা সেই চাকরিগুলো দেওয়া হয়েছে কিনা, নাকি চাকরির নামে সেই অর্থগুলো লুটপাট হয়েছে, এগুলো আমাদের জানবার অধিকার আছে, সেইগুলো আমাদেরকে জানানো উচিত। আর মানে যেটা নতুন করে আরেকটা যে প্রস্তাব আসছে যে এই যে বেসরকারি লোকদেরকে দেয়া হবে, এটা মানে এটা আসলে আমি কোনো মানে দেখি না। ওই আমার ওই ট্রাফিক ব্যবস্থার মতো ওই একই রকমই হবে। কারণ ট্রেনে যে পুলিশগুলোকে দায়িত্ব মানে চাকরি দেওয়া হয়েছে পুলিশে, যে নতুন পুলিশগুলো আসছে, এরাই তো মানে অ্যাক্টিভ না, এরাই তো কাজ করতে পারছে না, কারণ এদেরকে তো ট্রেনিং দেওয়া হয় নাই।
এদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে মানে এসে আনার জন্য কাজে আনার জন্য আমি যতটুকু জানি এরকম প্রায় 1 লক্ষ বা 90,000-এর কাছাকাছি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদেরকে যথাযথ ট্রেনিং দেওয়া হয় নাই এবং তাদেরকে কোন রকম প্রশিক্ষণ না দিয়ে সোজা কাজে নিয়ে আসা হয়েছে এবং তারা কিছুই বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, মানে তাদের ঊর্ধ্বতনরা কি চাচ্ছেন, তাদের অধস্তনদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তারা কিছুই জানে না। তো এই পুলিশগুলোকে আমরা এখন বেতন দিচ্ছি, এই পুলিশগুলো মাঠে আছে বলে আমরা হয়তো মনে করছি যে আমরা হয়তো নিরাপত্তা পাবো, কিন্তু কার্যত এই বেতনগুলো কোনো কাজে লাগছে না। এই পুলিশগুলো থেকে আমরা কোনো রকম নিরাপত্তা পাচ্ছি না। সারা বাংলাদেশে যে এখন সহিংসতা, অস্থিরতা, মানে বিচারহীনতা দেখছেন, এগুলো সবকিছুর মূল কারণ হচ্ছে এই যে অস্বচ্ছ নিয়োগ দিয়ে এবং প্রশিক্ষণ ছাড়া তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করে যে মানে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেইটার কারণ এইগুলা। এবং এখন যেটা হবে এই যে এগুলা হচ্ছে এক ধরনের মানে তাদের যারা সহযোগী ছিল সরকার তাদেরকে পুনর্বাসনের একটা প্রকল্প হাতে নিয়েছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মানে পদ্ধতিতে, এই যে হয় ট্রাফিকে নামানো অথবা এই যে মানে অস্থায়ী ভাবে মানে শপিং মলে বা এইভাবে ইসের জন্য নতুন নিয়োগ দেওয়া, এইগুলো করে করে কিছু ছেলে মেয়েদেরকে তারা এক ধরনের বৈধতা দিয়ে বা তাদেরকে বা এক ধরনের আর্থিক সংস্থান করার চেষ্টা করছে। ধন্যবাদ। এটা আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের মানে কি বলে এক ধরনের চালাকি হচ্ছে। এটা আসলে কোনো কার্যকর কোনো প্রশাসনিক কাজের জন্য এটা করা হচ্ছে না, এটা আমার ধারণা। আমার হাতে সময় একদম শেষ। সৈয়দ লিটু, আপনাকে অনেক ধন্যবাদ। শরীফুল হাসান, 1 মিনিট যদি একটু বলেন, এই যে অক্সিলিয়ারি ফোর্স আসলে কি কাজে দেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা নিরাপত্তা নিশ্চিতে, ছোট্ট করে। দেশের মানে অক্সিলারি ফোর্স বা সহযোগী বাহিনী বা রাজাকার বাহিনী বা আলবদর বাহিনী, এগুলো তো খুব নেতিবাচক হিসেবে পরিচিত। একটা রাষ্ট্র চালাতে হলে প্রত্যেকের কাজ ঠিক করা আছে। আপনি এই ধরনের বাহিনী বা এগুলো কোনোভাবে কোনো কাজে আসবে না। একটা দেশ চালাতে হলে প্রত্যেকের ভূমিকা আলাদা। পুলিশের কাজ করবে, সেনাবাহিনীর কাজ করবে। আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের পুলিশকে দিতে হবে। এই জন্য পুলিশকে আপনি পেশাদার বাহিনী হিসেবে তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং একটা কাঠামো করতে হবে যেখানে রাজনৈতিক পরিচয় নয়, তার কাজ দিয়ে পরিচয় হবে। এবং পুলিশে কোনো সুযোগ নেই আপনি প্রশিক্ষণ না দিয়ে চলে আসবেন। আমি জানি লিটু ভাই কোথা থেকে বলেছে, পুলিশের প্রশিক্ষণ দিয়ে সারদা থেকে শেষ করে তবেই তাকে আনতে হবে। সংকটটা হচ্ছে আপনি ঢাকার সমস্ত পুলিশকে বদলি করে সারা দেশ থেকে এমন লোকজন নিয়ে এসেছেন তিনি হয়তো ঢাকা শহরটা চেনেন না, আপনি পুলিশকে নিজের কাজে ব্যবহার করতে চাচ্ছেন। এগুলো হয় না। পৃথিবীতে প্রত্যেকের ভূমিকা পরিষ্কার করা আছে। আমি মনে করি সমস্ত অক্সিলারি বাহিনী টানি না করে যাকে যার কাজটা পেশাদারভাবে স্বাধীনভাবে করে একটা কাঠামো ঠিক করলে আমি মনে করি সব সহজভাবে চলবে। শরীফুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ এবং সৈয়দ লিটু আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে থাকবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।